आपकी আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের উপর অভিযোগ হলো যে এনার সরকার নাকি অন্যের অঙ্গুলি হেলনে চলেন। মোহনজি, যেদিন আপনি মুখ্যমন্ত্রী হন সেদিনই কংগ্রেসীয়রা বলেছিল যে এই যে মোহন যাদবের সরকার, মধ্যপ্রদেশের সরকার, এখন এটা কেন্দ্রশাসিত প্রদেশ হয়ে গেছে, এখন দিল্লি থেকে চলবে সরকার। দেখুন, কংগ্রেসীদের সরকারের স্বরূপই বলেছে যে বিজেপিতে এমন কখনো হয়ই না যে কেউ উপর থেকে চালনা করে। কংগ্রেসের জন্যই এটা কংগ্রেসীদের অভ্যেস। মনে আছে সেই সময় অখিলেশ যাদব বলেছিলেন যে ওকে তো বিহার আর ইউপির যাদবদের ভোট নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, কিছুদিন বাদে ওকে সরিয়ে দেবে। আপনার মনে থাকবে যে এটা 2024 লোকসভা ভোটের আগেকার কথা, কিন্তু 2024 পুরো চলে গেছে। আজকেই আপনাদের খবরের কাগজে জানতে পারলাম যে দেশের সব থেকে ভালো রাজ্যগুলোর মধ্যে সিএম এর মধ্যে আমাদের 6ষ্ঠ স্থান। তাহলে আমি নিজে আর কি বলতে পারি এখানে? কিন্তু এই ডায়লগটা ওনারই ছিল যে দড়িটা অন্য কারোর হাতে আছে। আমার তো জানা নেই আপনার এই দড়ি টানার জন্য কে আসছে, আমি তো সত্যি শুনিনি। কথাটা এই জন্য শুরু হয়েছে কারণ 2003-এ যখন আপনি টিকিট পেয়েছিলেন আগে তখন বলেছিলেন যে আমি তো বাল্ব, সুইচ অন্য কারোর হাতে আছে জ্বালানো আর নেভানোর জন্য। এটা আমি পার্টির অনুশাসন বোঝাতে বলেছিলাম, আর আমাদের ট্রেনিং এরকমই। আপনি তার উদাহরণটা দেখে নিন না। মাননীয় মোদিজি যখন নিজে প্রথমবার সোজা সিএম হন গুজরাটের, তার আগে কোনো লোকসভা, কোনো বিধানসভা, কোনো ভোটে দাঁড়াননি। কিন্তু আমাদের পার্টির বৈশিষ্ট্য যে উনি যখন সিএম হয়ে কাজটা শুরু করেন, এমন কাজ করেন যে গুজরাটকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন। আর যখন পিএম হন, তখন পিএম এর যে কাজ করছে, তখন পৃথিবী দেখছে যে ভারতকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। আমাদের সবার জন্য গর্ব। এটা তারই তো উদাহরণ। কিন্তু এমন উদাহরণ তো আপনি নিজেও, যেভাবে আপনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়, আমি শুনেছি আপনি নিজেই চমকে গিয়েছিলেন। আপনি আমার কথার উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন। আমি তো বাল্ব, বাটন টিপলেই চালু। যদি বুঝতে পারি যে আমার টিকিট কাউকে দিয়ে দিতে হবে তো দিয়ে দিই। উনি বলেন আপনাকে সিএম হতে হবে, আমি হয়ে গেছি, আমার কি অসুবিধা? তো সুইচটা টিপলো কে? পার্টি তো ঠিক করে। পার্টি অনুশাসিত কর্মীর বৈশিষ্ট্য এটাই যে পার্টির ভেতরে আমরা নিজেদের সিদ্ধান্ত নিই না। আমাদের পার্টি প্রত্যেক কর্মীর যোগ্যতা, ক্ষমতা, কাজ করার পদ্ধতি, বিচারধারার প্রতি আনুগত্য, জীবনের আচরণ, বিভিন্ন প্রকার বিষয়, সেখানে নানা রকমভাবে আমাদের লোকেরা সেসব দেখে। আর আমি গর্বিত যে আমার পার্টি আমার মতো গরিব কর্মীকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার এই বিষয়ে গর্ব হয়। অনেকেই বলে যে জেপি নাড্ডার স্ত্রী মল্লিকাজি আপনাকে রাখি বাঁধেন, খুবই আত্মীয়তার সম্পর্ক, তাতে লাভ হয়েছে। দেখুন, রাখি বন্ধন তো পুরো প্রদেশে করি। 10,000 রাখি বাঁধিয়ে থাকি নিজের প্রদেশের ভেতরে। প্রতিটি পরব শুধু স্ত্রী ছাড়া সব বোনই আমার নিজেদের প্রদেশের। কিন্তু উনিও তো পলিটিক্যাল পরিবারের না? মাও জবলপুরের ভোটে দাঁড়িয়েছিলেন কয়েকবার। যার বাবা লোকসভা ভোটে লড়েন, যার মা ভোটে দাঁড়িয়েছেন, আর লোকসভাতেও লড়েছেন, রাজ্যসভাতেও লড়েন, মন্ত্রীও ছিলেন উনি। কিন্তু মল্লিকাজি নিজে ভোটে দাঁড়াননি, তারও তো একটা অর্থ আছে। সেই জন্যই আমি মনে করি যে আমাদের পার্টির ভেতরে যে পদ্ধতি, যাতে যে কর্মীকে যেমন কাজ দেওয়া হোক, সেটাই আনন্দের সঙ্গে করে সে। আমাদের গর্ব হয় যে আমাকে এই ব্যাপারে উপযুক্ত ভেবেছে, সে সব রকমের কাজ দিয়েছে, আমি সব করে দেখিয়েছি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোহন যাদবকে যে এই মুখ্যমন্ত্রী বানানো হয়েছে তার কারণ হলো ওবিসি সমাজকে প্রভাবিত করা। যার যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি। এটা কংগ্রেসের দৃষ্টি। ওরা নিজের ভোট ব্যাংকের জন্য জাতির মধ্যে একটা বিভেদ করে, যে কারণে আমাদের গণতন্ত্র কমজোর হয়ে গেছে, সমাজে নানা রকম কথা উঠে। হ্যাঁ, আমাদের পার্টি সবার সাথে, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াসেই চলে মোদিবাবুর সাথে। আপনি বলেন যে মোদিজির দ্বারা চলে, কিন্তু রাহুল গান্ধী তো বলেন এই যে 163টা সিট আপনারা জিতেছেন, গরিষ্ঠতা পেয়েছেন, এই ভোট আপনারা চুরি করে জিতেছেন।
রাহুল বাবুকে এখন কে বোঝাবে বলুন তো? উনি তো বলে দিয়েছেন যে 20 বছর ধরে গুজরাটে ভোট চুরি করছেন মোদিবাবু, 20 বছর ধরে মধ্যপ্রদেশে বিজেপি চুরি করছে। এখন উনি ভুলেই গেছেন যে 10 বছর আগে তো ওদের সরকার ছিল, উনি কি শুয়েছিলেন? উনি কোথায় ছিলেন তখন? যেটা বলছেন ওর নিজেরই তো হুঁশ নেই যে উনি কি বলছেন। 10 বছর আগে মনমোহন সিং বাবুর সরকার 2004 থেকে 2014 পর্যন্ত ওদের সব রাজ্যে নিজেদের মতো করে ভোট হচ্ছিল, প্রতিটি ভোটে হারজিত থাকেই। আমাকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে রাহুল বাবু কবে এটা বুঝবেন যে ওনার এমন কথায় ওনাদের পার্টি আরো রসাতলে যাচ্ছে, আরো খাদে ফেলে দিচ্ছেন উনি। দেখুন, এখন উনি বিহারে রয়েছেন, ভোট প্রচারে বের হচ্ছেন আর বলছেন যে বিহারে ইলেকশন কমিশন লোকেদের নাম কেটে দিচ্ছে যাতে বিজেপিকে জেতানো যায়। আমার কংগ্রেসের বড় নেতাদের স্টেটমেন্ট মনে পড়ে যাচ্ছে এখন। উনি খুব ভালো অ্যানালিসিস করেন। যদি আমাদের পার্টিতে রাহুল বাবুকে কোনো কাজ দেওয়া হয়, সেই কাজকে উনি উনি মানেনই যাতে কি হবে। 3 বার উনি লোকসভা জেতার স্বপ্ন দেখেছেন, 3 বারই উনি মারাত্মক খারাপ করেছে কংগ্রেসের হাল। এই সংখ্যাটাও তো বলে দিয়েছে কংগ্রেসের নেতা যে রাহুল বাবু যে রাজ্যে যে দলকে সাপোর্ট করতে যায় সেখানে কখনো কখনো তো এমনও হয় যে মনে করে যে বিজেপি জিতেছে তো সেই দলের মানুষ জিতে যায়, কিন্তু কংগ্রেস আরো রসাতলে চলে যায়। কংগ্রেসের তো ব্যান্ডই বাজে। এটাই তো কারণ বলা হচ্ছে কংগ্রেসের ভোটে হারার, রসাতলে যাওয়ার। উনি বলছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ইলেকশন কমিশন মিলে কংগ্রেসকে হারাচ্ছে। দেখুন, এটা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাহুল বাবু অপোজিশন লিডার পদের গুরুত্ব অনুভব করেনই না। উনি কি বলছেন? পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র ভারত, দুনিয়ার জনসংখ্যায় সবচেয়ে বড় একটা দেশ ভারত, আর আমাদের জন্য গর্ব স্বাধীনতা থেকে আজ পর্যন্ত ভারতে গণতন্ত্র জীবিত। ভারতের সুপ্রিম কোর্ট সব প্রকার আদালতের কারণে ভারতের গৌরব বেঁচে আছে, ভারতের ইলেকশন কমিশনের কারণে ভারতের লোকতন্ত্র বেঁচে আছে। আর দুর্ভাগ্যের সাথে আরবান নকশাল মানসিকতার ভিত্তিতে রাহুল বাবু সবার মধ্যে প্রশ্ন ওঠান। এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয়, নিন্দাজনক একটা কথা। যদি উনি গণতন্ত্রের পিলার নিয়ে প্রশ্ন তোলেন, যদি ওনার সুপ্রিম কোর্ট পছন্দ না হয়, যদি উনি ইলেকশন কমিশন পছন্দ না করেন, উনি যদি সৈন্যের কাছে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক, এয়ার স্ট্রাইক হোক, তার উনি প্রমাণ চান, এটা তো আমার মনে হয় যে রাহুল বাবু সত্যি ডুবে মরা উচিত যদি এমন কথা উনি বলেন। গণতন্ত্রে জনতা দৃষ্টি খুব প্রখর হয়। উনি যা যা বলছেন জনতা সব হিসেব রাখছেন, তো একদিন রাহুল বাবুকে ওর পার্টিকে জবাব দিতে হবে ওনার এই আচরণের জন্য। দর্শকদের প্রশ্ন শুনে নেব একবার। কেজরিওয়াল বাবুর অভিযোগ হলো যে মোদী সরকারে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর উপর অনেক কেস হয়েছে, কিন্তু ওনাদের অ্যারেস্ট করা হয়নি। তো মোদী সরকার আর কংগ্রেস কি নিজেদের মধ্যে মিলে আছে? এই ব্যাপারে আপনার কি বক্তব্য? যিনি মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেননি তিনি কিভাবে অন্যের উপর প্রশ্ন ওঠান? এটা তো কেজরিওয়াল বাবুই বলতে পারবেন। স্বাধীনতার পরে এমন কোনো সিএম নেই এক্সেপ্ট কেজরিওয়াল বাবু। এমনকি ওই লালু বাবু, ওনার স্ত্রী, ওনার সন্তান, ঝাড়খণ্ডের শিবু সোরেন বাবু, এছাড়া আরও যত আজ পর্যন্ত দেশের নেতারা রয়েছেন, কোনো মন্ত্রী আছেন যাদের উপরই কোনো অ্যালিগেশন এসেছে, জেলে যাওয়ার সুযোগ হয়েছে, তারা রিজাইন করেছেন। ওনার তো এই বিষয়ে প্রশ্ন ওঠানোর কোনো অধিকারই নেই। উনি কিভাবে প্রশ্নটা অবশ্যই না, ওনার বক্তব্য হলো যে আমার তো 5 জন মন্ত্রী আর আমাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণও নেই, কিন্তু ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রমাণ আছে, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আছে, ওদের তো মোদিজি জেলেও ঢোকাননি। আমি তো এটাই বুঝতে পারি না যে উনি তাহলে কংগ্রেসের সাথে মিশে ভোট কেন লড়েন দিল্লিতে? ওকে কে বলেছিল? যখন ওর জানা থাকে যে উনি অপরাধী, তখন ওরা দুমুখ স্বভাব সামনেই আসে। ন্যাশনাল হেরাল্ড মামলায় জমিনের ওপর মোকদ্দমা চালু আছে, উনি বলে দিন যে মোকদ্দমা শেষ হয়ে গেছে। মোকদ্দমা তো আজও চালু আছে, কিন্তু আদালত তো ফয়সলা করবে, তবে তো আপনি আমার ওপর মোকদ্দমা চালাচ্ছেন। আমি জজ সাহেবকে দেখতে পাচ্ছি, এখন ওনার কৃপা হলে তবেই তো মিটবে। এখন তো মোকদ্দমা চালু রয়েছে। কেউ প্রশ্ন করতে সেখানে থেকে? হ্যাঁ, আজকালকার সময়ে কি রাজনীতি স্তর এতটাই নেমে গেছে যে কিছুদিন আগেই বিহারের একটি সভায় মোদিবাবু আর তার মাকে কটু কথা বলা হয়েছে? এরকম লোকেদের সাথে কি হওয়া উচিত? আপনি কি বলেন এই ব্যাপারে? আপনি একদম সঠিক প্রশ্নটাই করেছেন। আমি কঠিন শব্দে নিন্দা করছি।
আমাদের এই দেশের সংস্কৃতি এমন কখনো ছিলই না, বরং এর উল্টো। আমাদের এখানে তো দেশেরও শত্রুদেরও যদি সেনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারা মারা যায়, তো আমরা সসম্মানে তাদের শরীরকেও ফেরত পাঠানোতে গর্ব করি। আর যারা স্বর্গে গেছেন, যেমন মোদিবাবুর মা, তাকে কেউ গালি দিলে তো ওর মাথার খারাপ হয়ে গেছে, এটা পাক্কা। সেই জন্য ও ভারতীয় সংস্কৃতিকে বোঝেই না। আমি কঠিন শব্দে আপনাদের সবার মাধ্যমে এর নিন্দা করছি যদি উনি এটা করে থাকেন। ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতেই হবে। উনি আপনার কাছে প্রশ্ন করেছেন যে এইসব মানুষদের কি করা উচিত। এই লোকেদের কি করতে হবে? ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে বাটন টেপো, ভারত মাতা কি জয়, আর কি করবে? ইলেকশন আসছে বিহারের জনতার কাছেই তো বাটন টেপার জন্য পুরো চান্সটাই আছে। আমি এটা এভাবেই দেখি। আমাদের এখানে অতীতে 5,000 বছর পুরনো ভগবান কৃষ্ণের উদাহরণ আছে। যখন শিশুপাল 100টা ভুলের ক্ষমার পিসিকে আশ্বাস দিয়েছিলেন, আর যেই 99 পরে হয় আর আঙুল উঠান, আর আঙুল ওঠাতেই ভগবান কৃষ্ণের হাতে সুদর্শন চক্র আসে, আর আমরা সবাই দেখি যে এর পরে ধরাম আজকের সময়ে ইলেকশন কমিশন ওই সুদর্শন চক্র বাটন টিপুন, নিজে থেকেই কাজ বাকি সব হয়ে যাবে। গণতন্ত্রে কাউকে মারা দরকার তো পড়েই না। গণতন্ত্রে পরাজিত করেই সবকিছুর জবাব দিয়ে দেওয়া যায়। আর আমার এই কথায় পুরো ভরসা আছে, বিহারের জনতা এই যারা যারা গালাগালি দিয়েছে তাদেরকে কখনো ক্ষমা করবে না, এটা পাকা কথা। মোহনজি, বিহারে লড়াই তো লালু যাদব আর তেজস্বী যাদবের সঙ্গে। ওরাও যদুবংশী। ওদের বিরুদ্ধে প্রচার করতে যাবেন আপনি? আমি আমার পার্টির প্রচার করতে যাব, সামনে কে আছে সেসব ভাবি না। আমি তো মহাভারত মেনে চলি। যে আমার ধর্মের তাকে দেখব, সে সামনে, তাকে সামনে দেখব।